বাংলার মুখ আমি দেখিয়াছি, ক্ষুদ্রের মধ্যে বৃহত্তরের শুভ সূচনা। ভোরের পদ্মপাতায় শিশিরে ভেজা প্রকৃতির লাবণ্যময়ী কল্যাণী মূর্তি যাকে নিরন্তর আকর্ষণ করে। জীবনের সব দেনা পাওনা ফুরিয়ে যাওয়ার পরেও তিনি বনলতা সেনের মুখোমুখি বসে রইলেন। তিনি শুধু প্রকৃতির কাছে নয়, প্রকৃতির মধ্যে অবগাহন করে খুঁজে পেয়েছিলেন স্বাধীনতার এক অদ্ভুত আনন্দ। শিশির ভেজা হাওয়ায় বেয়ে যখন দূর আকাশে ফুটে ওঠা অচেনা তারাদের গন্ধ ভেসে আসে, তখন সেই গন্ধ যার কাছে সৃষ্টির 7 রঙা ফুল হয়ে ঝরে পড়ে, তিনি আর কেউ নন, প্রকৃতিপ্রেমী রোমান্টিক কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আলোচ্য কবিতাটি সত্যিই পাঠকের মনে চিরস্থায়িত্বের দাবি রাখে। এই কবিতায় রয়েছে বিংশ শতকীয় কবির প্রকৃতি প্রেম এবং আধুনিক কবিতার বিশিষ্ট লক্ষণ। বাংলার পল্লী প্রকৃতির শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর সৌন্দর্যকে তিনি অপূর্ব ভাষা ও ছন্দের মিশ্রণে জীবন্ত করে তুলেছেন। জীবনানন্দের নীরবতা, প্রশান্ত আত্মমগ্নতা আসলে অন্তঃসলীলা ফল্গুধারার মতো সৃষ্টিশীল বিকাশের সাধনায় আবিষ্ট। তাই গ্রাম বাংলার নদ-নদী, ডিঙা, পশু পাখি, ভাটফুল ইত্যাদি সবকিছুই তার কাব্যধারায় আবহমান কাল ধরে ভেসে চলেছে। কবি যেন এখানে সবুজ পৃথিবীর সপক্ষে অস্ত্র ধারণ করেছেন। ভেষজ প্রকৃতিকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা ও সুদৃঢ় শিকড় দেওয়ার জন্যই তার তৃষ্ণা ও সংগ্রাম। কবির এই কমল মধুর দেশপ্রেম কবিতার পর কবিতায় উদ্ঘাটিত। প্রকৃতির সঙ্গে কবির ঘনিষ্ঠতা লক্ষ্য করে বিমল চন্দ্র ঘোষ বলেছিলেন, জীবনানন্দের জীবন দর্শন একাকিত্বের তমসাচ্ছন্ন নৈরাশ্যে অন্তর্মুখীন। যে অন্তরের দ্বার, জানালা, গবাক্ষ, বাতায়ন মনুষ্যময়ী পৃথিবীকে এড়িয়ে চলার অত্যুচ্চ অহংকারে অবরুদ্ধ। আর সেই জন্যই হয়তো তিনি প্রকৃতিকে সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছিলেন, ভালোবাসতে পেরেছিলেন। নতুন করে সৃষ্টির জন্য যেমন ধ্বংসের প্রয়োজন রয়েছে, তেমনি প্রকৃতির সঙ্গে নিজেকে সামগ্রিকভাবে মিশিয়ে নেওয়ার জন্য বোধহয় কবির প্রয়োজন ছিল মানুষের সংসর্গ পরিত্যাগের। এখানেই তিনি হয়ে উঠলেন অন্ধকারের কবি, নির্জনতার কবি। এখানে বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পংক্তি স্মরণযোগ্য। সহস্রের বন্যাস্রোতে জন্ম হতে মৃত্যুর আধারে চলে যায় ভেসে, নিজেকে হারায় ফেলি অস্পষ্টের প্রচ্ছন্ন পাথারে কোন নিরুদ্দেশে। কবি বাংলার পল্লী প্রকৃতির রূপ প্রত্যক্ষ করে মুগ্ধ। পল্লী প্রকৃতির সৌন্দর্য এতই অপরূপ যে পৃথিবীর রূপ তিনি আর দেখতে চান না। অন্ধকারে জেগে উঠে কবি দেখেছেন ডুমুর গাছের ছাতার মতন বড় পাতাটির নিচে ভোরবেলাকার দোয়েল পাখি বসে বসে দোল খায়। আলো আঁধারির সেই সন্ধিক্ষণে কবি দেখেন জাম, বট, কাঁঠাল, হিজল ও অশ্বত্থের পড়ে থাকা পাতার স্তূপ। তারা একটুও শব্দ করে না। ভোরের মৃদুমন্দ হাওয়া
স্পর্শ করে যায় কবিকে। নীরবতার না বলা বাণীও কবিকে যেন ভাসিয়ে নিয়ে যায় কবিতার কালিদহে। তিনি দেখেন ফণিমনসার ঝোপে সটি বনে জাম, বট, কাঁঠাল, হিজল ও অশ্বত্থের ছায়া পড়েছে। একটা শান্ত, সমাহিত, স্নিগ্ধ মানসিকতা নিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ প্রত্যক্ষ করেছেন। প্রকৃতির মধ্যে তিনি তার হারিয়ে যাওয়া যন্ত্রণাগুলো খুঁজে বের করে তার উপর এক অসীম আনন্দের প্রলেপ লাগাতে চেয়েছেন। অন্ধকারের আলোতেই নিজেকে খুঁজে পেতে চেয়েছেন সেই অন্ধকারে থেমে যাওয়া অস্ফুট বাণীগুলোকে। মনসামঙ্গল কাব্যের চাঁদ সওদাগর চম্পার উপকূলে নৌকা ভাসিয়ে হিজল, বট, তমালের নীল ছায়ার মধ্যে দিয়ে যাত্রা করেছিলেন। তারই অসামান্য বর্ণনা কবির এই কবিতায় লক্ষ্য করা যায়। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। কবি এখানে বাংলাদেশের চিরন্তন ঐতিহ্যবাহী পাঁচালী কাব্য থেকে কবিতার উপাদান সংগ্রহ করেছেন। কবি জীবনানন্দ নির্জনতার কবি হলেও শেষ পর্যন্ত ধূসর মৃত্যুর হিমে, অঘ্রাণের রাতের অন্ধকারে কিংবা কোনো গোপন নির্জনে হারিয়ে যাননি, বরং অন্তরালে একটু প্রচ্ছন্ন থেকে নিভৃতভাবে তিনি সাধনা করেছেন মানুষের দুঃখ, ভয়, জরা ও মৃত্যুর হাত থেকে তাদের পরিত্রাণের জন্য। তাই বোধ কবিতায় তিনি বলেছেন, আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাতে হাত রাখে। তোমার এবং আমার মাঝখানে ওই কার ছায়াপথ হাঁটছে। এলিয়টের মতো এমনি করে যে কবির অস্তিত্বের ভিতরে বোধ হয়ে উঠেছিল আর একটি দ্বিতীয় অস্তিত্ব, সে কবির মধ্যে এই বোধ দ্বিতীয় সত্তা হয়ে ধরা দিয়েছিল। সেই তিনিই আবার বলেন, তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। অন্য এক জায়গায় তিনি বলেছেন, জীবন অথবা মৃত্যু চোখে রবে, আর এই বাংলার ঘাস রবে বুকে। আবার অন্যত্র তিনি বলেন, দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার বাঙালির মন আজ রাতে। এ সমস্ত শব্দগুলি কবির দেশপ্রেমের এক স্বচ্ছ, সুন্দর, সরল, নিষ্পাপ মানসিকতারই বহিঃপ্রকাশ। জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। চিত্রময়তা তার কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই কবিতায় তার প্রকৃতি চেতনার আভাস সর্বত্র বিরাজমান। যখন তিনি স্বাভাবিক হওয়ার জন্য অন্যের যন্ত্রণা, ব্যথার সঙ্গে সমব্যথী হয়ে ব্যক্ত করতে চান, বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, তখনই পাই সতী নারী বেহুলার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে গাঙুড়ির জলে ভেসে যাওয়ার দৃশ্য। মনসামঙ্গল কাব্যধারার জনপ্রিয় ও বহুল প্রচলিত কাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসব কবিতাগুলি বারবার পড়েও আমাদের মনে একটা অতৃপ্তি থেকে যায়, একটা অদ্ভুত বেদনা ও অস্থিরতা আমাদের মনে জেগে ওঠে বিষাদ ও করুণা। বাংলার কবি এই বাংলাকে মনে প্রাণে ভালোবেসেছেন। তার একটি অসাধারণ কবিতার কয়েকটি পংক্তি দিয়ে তার সেই ভালোবাসার গভীরতা ব্যক্ত করা যেতে পারে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্কচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এইভাবে জীবনানন্দ দাশ
ক্রমশ হয়ে উঠেছেন একজন প্রকৃতির কবি। ইন্দ্রিয় দিয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করার সাথে সাথে তিনি প্রকৃতি রূপিণী নারীর যন্ত্রণাও অনুভব করেন। তাই তাঁর এই কবিতায় আমরা দেখি জীবনের সমস্ত ক্লান্তি, ক্ষুধা, নিদ্রা ও ভয়, লজ্জাকে ও ভয় ঘৃণাকে পরোয়া না করে মৃত স্বামীর পুনরুজ্জীবনের প্রত্যাশায় বেহুলা গাঙুড়ের জলে ভেসে পাড়ি দিয়েছিল স্বর্গের উদ্দেশ্যে। কৃষ্ণা দ্বাদশী তিথিতে জ্যোৎস্নার আলো যখন ম্লান হয়ে এসেছে, মাঠের সোনালি ধান, অসংখ্য বট পিছনে ফেলে, কত বাধা বিঘ্ন, কত প্রলোভনকে উপেক্ষা করে, কত বিনিদ্র রাত্রি জেগে বেহুলা শেষ পর্যন্ত তার নির্দিষ্ট লক্ষ্য অমরায় উপনীত হয়েছে। এখানেই শেষ নয়, মৃত স্বামীর জীবন ফিরে পেতে বেহুলাকে দেবতাদের সম্মুখে নৃত্য প্রদর্শন করতে হয়। শুধু নৃত্য কেন, জীবনের সব কিছুর বিনিময়ে হলেও বেহুলা তার স্বামীর জীবন ফেরাতে প্রস্তুত। এখানেই বাংলাদেশের নারী সত্তার জয় ঘোষিত হয়েছে। ভাষার কাজ প্রকাশ করা, কিন্তু সেই ভাষাও কখনো কখনো নিষ্ক্রিয় থেকে যায়। বেহুলার অবস্থাও ঠিক তেমনি। সে যে কতখানি লজ্জিত, শঙ্কিত, কতখানি কাতর, তা বলে বোঝাবার ভাষা আজ তার নেই। তাই তো ইন্দ্রিয়ের সভায় বেহুলার যন্ত্রণা কাতর নৃত্যের তালে তালে তার যন্ত্রণা ভাগ করে নিয়েছিল বাংলার নদী, মাঠ ও ভাট ফুল। কেননা বেহুলা ছিল প্রকৃতির দোসর, তাই তার ব্যথায় ব্যথিত হয়ে বাংলাদেশের প্রকৃতিও নীরব হাহাকারে স্তব্ধ হয়েছিল। তার ঘুঙুরের শব্দে আনন্দের সুর ছিল না, ছিল ব্যথা, বেদনা, যন্ত্রণা ও তীব্র হাহাকারের মর্ম বিদারক ক্রন্দনের সুর। তাই কবি বলতে পারেন, আবার স্বপ্নের গন্ধে কেঁদে ওঠে মন। আমাদের স্বপ্ন হতে ঝরে শুধু অশ্রুক্লান্তি রক্তের কণিকা। আবার সেই কবি শতাব্দীর রাক্ষসী বেলায় দাঁড়িয়েও মহাত্মা গান্ধীর মতো মানুষের প্রতি আস্থা প্রকাশ করেন। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এই বিশ্বাসে স্থিত হন। প্রকৃতির কবি নির্জনতার কবি জীবনানন্দ দাশ এইভাবে জনতার একজন হতে চান। বাংলার মুখ আমি দেখিয়াছি, শুধু এই কবিতাটিতে নয়, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি ইত্যাদি কাব্যের প্রায় প্রত্যেকটি কবিতার ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে জীবনানন্দের প্রকৃতি চেতনার পরিচয়। তার কবিতায় মানুষ এবং প্রকৃতি, নারী এবং প্রকৃতির সৌন্দর্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার নিদর্শন তাঁরই কবিতার একটি পংক্তিতে, এই বলে মেয়েটি তার আঁচলের চোর কাঁটা বেছে প্রান্তরে নক্ষত্র নদী আকাশের দিকে সরে গেছে। বাংলার মুখ ভালোবাসেন বলেই তো তিনি আর পৃথিবীর রূপ খুঁজতে যান না। মৃত্যুর পরেও তার প্রার্থনা, আবার আসিব ফিরে এ বাংলায়। দুটি বিভৎস বিশ্বযুদ্ধ আমাদের স্বপ্ন, কল্পনা, আশা, ভালোবাসাকে ভেঙে দিয়েছে বলেই কবি আরেকটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখেন। অদ্ভুত আধার কেটে গিয়ে শুভ্র মানবিকতার ভোর আসবে বলে তিনি বিশ্বাস করেন। তার কবিতায় প্রকৃতি বারবার ফিরে ফিরে এসেছে, তাই প্রকৃতির প্রতিধ্বনি তার কবিতার প্রতিটি ছত্রে ছত্রে শুনতে পাই আমরা। তিনি শুধু প্রকৃতির নন, তিনি জীবনের কবি, জীবন সংগ্রামের কবি। প্রকৃতি তার জাগরণে, শয়নে, স্বপনে, মননে, স্পন্দনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।